প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে ভদ্রতা দেখাচ্ছেন, তিনি যেভাবে নীরবতা পালন করছেন এবং প্রায় সব ক্ষেত্রেই নিত্য নতুন চমক তৈরি করছেন। আর কন্যাকে রাজনীতিতে তিনি অগ্রগামী করছেন। তারপর বড় বড় চেয়ারের পরিবর্তে ছোট ছোট চেয়ারে বসে তিনি কাজ সারছেন, যেখানে সেখানে গাড়ি থামিয়ে দিচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বইমেলা থেকে তিনি হেঁটে সচিবালয়ে চলে আসলেন। এই ধরনের কাজ তিনি যত বেশি করছেন, ধরে নিতে হবে যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য জনগণের যে সন্তোষ, বিশ্বাস এবং আস্থা অর্জনের চেষ্টা করছেন। এটি তার রাজনীতির একটি দিক। এটির কাউন্টার যে দিক, এটি যদি আপনি কল্পনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ইতিমধ্যে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন খুবই দ্রুত, এত দ্রুত যেটি তার প্রতিপক্ষ কল্পনাও করতে পারেন। তিনি যেভাবে পুলিশে পরিবর্তন এনেছেন, যেভাবে সেনাবাহিনীতে পরিবর্তন এনেছেন, বিচার বিভাগে পরিবর্তন এনেছেন, মন্ত্রণালয়গুলো সাজিয়েছেন, একজন মন্ত্রীর পেছনে একাধিক উপদেষ্টা, একজন মন্ত্রীর পেছনে একাধিক প্রতিমন্ত্রী যেভাবে লাগিয়ে দিয়েছেন, তাতে করে দাপট দেখাবে, লম্ফজম্প দেখাবে, হাম্বিতম্বি দেখাবে, বা মন্ত্রীরা খুব ক্ষমতাধর হয়ে পড়বে মনে হচ্ছে না। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কঠোরতার দিক থেকে তিনি আলাউদ্দিন খিলজির নীতি অনুসরণ করেন। আলাউদ্দিন খিলজি, সম্রাট আলাউদ্দিন খিলজি এবং গিয়াসউদ্দিন বলবনকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে কঠোর শাসক। তারা তাদের পুরো রাজত্বকে গোয়েন্দা নেটওয়ার্কে আবদ্ধ করে ফেলেছিলেন এবং তাদের মন্ত্রীরা একে অপরের বাসায় দাওয়াত পর্যন্ত খেতে পারতেন। তাদের পারস্পরিক মেলামেশা বন্ধ হচ্ছে, এরকম একটি অবস্থা, এবং তার সুফলও তারা পেয়েছিলেন। আবার অন্যদিকে তিনি যে বিনম্রতা দেখাচ্ছেন, ভদ্রতা দেখাচ্ছেন, এটি দিল্লির শাসক নাসিরউদ্দিন শাহের মতো। আপনারা জানেন গিয়াসউদ্দিন বলবনের মেয়ের জামাই যে দিল্লির সম্রাট নাসিরউদ্দিন শাহ নিজের হাতে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলতেন। তার স্ত্রী একটা দাসী চেয়েছিল, তিনি সেটা দিতে পারেননি, বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু রান্না করতে পারছো না, আমি রান্না করবো। এরকম নরম প্রকৃতির মানুষ ছিলেন। তো তারেক রহমান সাহেব তার চরিত্রে দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন আর একই সঙ্গে গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজির কঠোরতা তিনি অবলম্বন করছেন। তিনি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তার অতীতকে ভুলেননি, যার সঙ্গে তার ভালোবাসা ছিল, বিশ্বস্ততা ছিল, এবং এই ভালোবাসাগুলো যেগুলো এখন পর্যন্ত অব্যাহত আছে, তাদের সবাইকে তিনি তার আশেপাশে রেখেছেন। আর যাদের সঙ্গে তার অতীতে ভালোবাসা ছিল কিন্তু এখন ভালোবাসা নেই, তিনি ইতিমধ্যেই এরকম একটা ব্যক্তিত্ব প্রদর্শন করছেন যে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। আগে যারা হাওয়া ভবনের সাথে সংশ্লিষ্ট ছিল কিন্তু এখন নেই। আগে যারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন বিএনপি চেয়ারপারসন নেই এবং তারাও বিএনপি রাজনীতির সঙ্গে নন। তাদের সবাই দোয়া ইউনূস পড়তেছে যে ইউনূসের জমানাতে আমরা এসেছিলাম, ভালোই তো ছিলাম। এরকম একটা দ্বৈত যখন অবস্থা চলছে, তখন রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে যারা প্রকাশ্যে আছেন তাদের অবস্থা কি হবে? সঙ্গতির কারণে এদের উপরে তাপ আসবে, চাপ আসবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এবং এভাবে যদি চলতে থাকে তিনি এই ঢাকাতেও আগামীতে খোলামেলা চলাফেরা করতেন। আওয়ামী লীগ জমানাতে যেভাবে দিদারসি শেখ হাসিনাকে গালাগাল করতেন, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে গালাগাল করতেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে বিএনপির সমালোচনা করতেন, সেটা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি পারবেন না, একেবারেই পারবেন না। তিনি যতই হাঁসের মালিক হন, হাঁসকে আদর করেন, যতই তিনি রায়বাগানী হন, রাষ্ট্রশক্তির সঙ্গে আসলে পারা যায়। আর তিনি এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন, সব কথা, তিনি আমার খুব স্নেহভাজন ছোট বোন, সব কথা বলা যাবে না, তিনি খুব ভালো করে যান। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন বিএনপির সাথে এমন জটিলতা তৈরি করেছে, সেই জটিলতার সঙ্গে অনেক কিছু জড়িত, এটি তিনি রাতারাতি সমাধান করতে পারবেন, মরে গেলেও তিনি সমাধান করতে পারবেন। আজ জাহিদকে, ডাক্তার জাহিদ, যে তাকে যে মন্ত্রী পরিষদে নেওয়া হলো, উপদেষ্টা মন্ডলীতে নেওয়া হলো, মূলত রুমিন ফারহানাকে অপমান করার। আপনারা তো সবাই জানেন যে ডাক্তার জাহিদের সাথে রুমিন ফারহানার যে একটা স্ক্যান্ডাল, এটি নিয়ে মানে রুমিন ফারহানা বা জাহিদ কেউ কোনো কথা বলেন, কিন্তু এই স্ক্যান্ডালটা সারা বাংলাদেশে মশহুর হয়ে গেছে। তার প্রেক্ষিতে রুমিন ফারহানা নদীর ওপারে আর অপর পারে জাহিদকে যখনই তুলে ধরা হলো, হিমালয়ের চূড়ায় বসানো হলো, এটা রুমিন ফারহানাকে অপমান করার জন্য।